সকাল সবাইকে। আজ হচ্ছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীতে সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। গণেশ ঠাকুর তোমাদের সব কিছু মনোকামনা, তোমাদের সব আশা স্বপ্ন পূরণ করুক। আর গণপতি বাপ্পা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবাইকে বিপদ আপদ থেকে দূরে রাখুক। এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। কালকে রাত 12টা হবে না, 1টা অবধি মণ্ডপ আমি তৈরি করেছি। কাল সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি আমরা বাইরে ছিলাম। তো বাইরে কিছু কাজও ছিল, ঘরেরও কিছু কাজ ছিল। তো এসে বাড়িতে রান্না করে তারপরে আমি মণ্ডপ তৈরি করেছি। তো মণ্ডপটা তৈরি করতে করতে ওই 12:30 রাত 1টা বেজে গেছে। তো কালকে রাত্রে তাই শুতে শুতে অনেক লেট হয়েছে আমাদের। তো আজকে যেহেতু গণেশ চতুর্থী, আমাকে প্রসাদও বানাতে হবে। তো ফার্স্ট এখন ঘরটাকে একটুখানি মুছবো, তারপরে স্নান করে উঠে তারপর ঠাকুরের জন্য প্রসাদ বানাবো। যখন প্রসাদ বানাবো ওই সময় আবার ক্যামেরাটাকে অন করে তোমাদেরকে খুঁটিনাটি সব দেবো যে কি করছি না করছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। প্রত্যেক দিন সকালবেলা আমার প্রথমেই কাজ হয় কি, ঘুম থেকে উঠে আগে বুদ্ধ ঠাকুরকে একটা ধূপকাঠি দেখাই। তো প্রথমে একটা মোমবাতি জ্বালিয়ে নিই, তারপরে ধূপকাঠি দেখাই, তারপরে আমার চা কফির পর্ব শুরু করি। তো আজকেও সেটাই করেছি। আর যেসব কালকে প্রসাদগুলো কিনে নিয়ে এসেছিলাম, ফুল আর কিছু তরি তরকারি, তো সেগুলো ঠাকুরের সিংহাসনের সামনে রেখে দিলাম। স্নান তো হয়ে গেছে, তো ভাবলাম যে ঠাকুরের সামনেটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিই, আর একটা দিয়া জ্বালিয়ে দিই, আর ধূপকাঠিও লাগিয়ে দিই। আর এসব করে তারপরে আমি যাব নিচে প্রসাদ বানাতে। তো রোহিত আবার কি করেছে, সকাল সকাল গিয়েছিল ফুল আনতে। তো এত ফুল নিয়ে এসছে যে আমার ঠাকুরকে সাজানোর পরেও অনেক ফুল বেঁচে গিয়েছিল। তাই ভাবলাম যে ঠাকুরের দুদিকে সুন্দর একটা ভাসের মধ্যে জল দিয়ে ফুলগুলোকে সাজিয়ে রাখি, তাহলে আরও ভালো লাগবে ঠাকুরের পাশটা। এই গণেশ ঠাকুরের মূর্তিটা কিন্তু আমার 3 বছর আগের কেনা। তো ওই একই ঠাকুরকেই পুজো করি প্রত্যেকবার, তো এবারেও তাই করছি। ফুল দিয়ে তো সাজিয়ে দিলাম ঠাকুরের চারপাশটা, আর ধূপকাঠি লাগিয়ে দিলাম, ঠাকুরকে তিলকও পরিয়ে দিলাম। আর এখনকে প্রসাদটা বানাতে যাচ্ছি। কালকে তো ওই নকল গাঁদা ফুল দিয়ে তো সাজিয়েছিলাম। গাঁদা ফুল দিয়ে সাজাতে কিন্তু বেশি ভালো লাগে, হ্যাঁ না? তো সকালবেলার দিকে রোহিত এই 7টা নাগাদ চলে গিয়েছিল। এখানে সেভ মার্ট দোকান আছে ওখানে, তো ওখান থেকে ফ্রেশ ফ্লাওয়ার নিয়ে চলে এসছে। তো ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে গণেশ ঠাকুরের সামনেটা আমি সাজিয়ে দিয়েছি। প্রসাদ বানিয়ে ঠাকুরকে নিবেদন করে তারপরে পুজো করতে বসবো। আর তারপরেও তোমরা দেখতে পারবে, ধীরে ধীরে করে শেয়ার করছি। খালি তোমাদের ওইটাই দেখানোর ছিল যে আমি সাজিয়ে দিয়েছি ঠাকুরের দিকটা। আর এখন যাচ্ছি নিচে গিয়ে এখন প্রসাদটা বানাতে যাচ্ছি। অনেক ফুল নিয়ে এসছি। আজকের দিনটা না খুব ভালো, মৌসুমটা মানে অতটা গরম নেই, তাই ভালো লাগছে। আর কালকে একটা না নতুন ধূপকাঠি নিয়ে এসেছি, কি সুন্দর গন্ধটা। 4টা ধূপকাঠি লাগিয়ে দিয়েছি। এই ঘরটা মানে আমার এই জায়গাটা না তো শুধু মন্দির মন্দির লাগছে একদম। যাই, এখন চলো নিচে গিয়ে প্রসাদটা বানিয়ে ফেলি। ঠাকুরের সমস্ত সরঞ্জাম এখানে হয়ে গেছে, এখন খালি প্রসাদটা বানানো পালা। চলো। পাউডার দিয়ে কোকোনাট এখানে রয়েছে, আর নারকেল কোড়ানো নিয়ে এসেছি। তো নাড়ু বানাবো, মিল্ক পাউডার দিয়ে চিনি দিয়ে করে নারকেলের নাড়ু বানাবো। আর এদিকে তো মিষ্টিটা রয়েছে। মিষ্টিটা ভাবছি ঠাকুরের সামনে রেখে দিয়ে চলে আসি। কি সুন্দর প্যাকেটটা না, আমার ভালো লাগে এরকম মিষ্টির প্যাকেট। আগে একটু গঙ্গা জল দিয়ে চারপাশটা একটুখানি, আমি সকালবেলা পোছা দিয়েছি, সকালবেলার দিকে সম্পূর্ণ ঘরটা সব মুছে নিয়েছি। এখন একটুখানি গঙ্গা জল দিয়ে রান্না করার আগে, মানে একটা প্রসাদ বানানোর আগে গঙ্গা জল দিয়ে একটুখানি ছিটিয়ে শুদ্ধ করে নেব। কোরানো কোকোনাট এরকম থাকে না,
ভালো হয়, কিন্তু অনেকটা কাজ বেঁচে যায়। নাহলে ওই নারকেল কোড়াতে নিয়ে যে অত সময় লাগে, আর আমার কাছে তো নেই নারকেল কোড়ানোর, যে কোথায় কোড়াবো। তাই এখানে না এই জিনিসগুলো ভালো। তো যখন এই নারকেলের নাড়ু বানানোর প্ল্যান করি, ব্যাস নিয়ে চলে আসি, ওর মধ্যে মিল্ক পাউডার ঢেলে দিই, আর অনেক সময় না হরলিক্সও ঢেলে দিই, তো একটুখানি ওই মানে আঠো আঠো ভাবটা চলে আসে। তো হরলিক্স তো নেই, তো তাই মিল্ক পাউডার নিয়ে এসেছি, তো মিল্ক পাউডার দিয়ে মিক্স করে বানাবো। আমার এত ভালো লাগে নারকেলের নাড়ু, রোহিতও পছন্দ করে, শুধু তিথি পছন্দ করে না। তিথি এই জিনিসগুলোকে ওদিকে রেখে দিলে আমার সুবিধা হবে। সকালবেলা উঠে 1 কাপ কফি খেয়ে নিয়েছি, কারণ একদম খালি পেটে থাকলে না মাথা ঘুরাবে। রোহিতকে বললাম যে তুমি একটা বান দিয়ে কফি খাও, আর ও তো সেটাও মানা করছিল যে না তুমি না খেয়ে আছো। আমি যে না তুমি একটা বান দিয়ে খাও কফি, তো ওকে দিয়ে দিয়েছি। আমি কফি মানে স্নান করার আগে 1 কাপ কফি আর 2টো বিস্কিট নিয়ে খেয়ে নিয়েছি, ব্যাস। এখন সারাদিনে আর কিচ্ছু খাবো না, জুস খেতে পারি। এই চাকতিটা না এবার নতুন কিনেছি, ঠাকুরের পুজোর জন্যই কিনেছি। বাকি আমার কাছে সব বাসন রয়েছে, কিন্তু চাকতি ছিল না। বেলনা আছে, চাকতি নেই। তো প্রত্যেকবার কি করতে হতো আমাকে, তাই ওই স্ল্যাবের মধ্যে আমাকে বেলতে হতো, তো ভালো লাগে না না। তাই এবার পেলাম দোকানে, কালকে যখন পুজোর শপিং করতে গিয়েছিলাম, তো ভালো লাগলো। বেশ ভারী আছে, কিন্তু এরকম না যে বেলার সময় উঠে যাবে, এরকম না, বেশ ভারী আছে, ভালো লাগলো, তাই কিনে নিলাম এটা। তো এটা আমার ঠাকুর পুজোর জন্যই থাকবে, কারণ আমার তো লাগেই। গণেশ পুজো হোক, তারপরে যখন আমাদের লক্ষ্মী পুজো আসবে, দুর্গা পুজো আসবে, তো এটা একটা থাকা উচিত। তো এটা নতুন কিনেছি। আর আমি কথা বাড়াচ্ছি না, কারণ অলরেডি না অনেকটা লেট হয়ে গেছে। আমি পুজোর সরঞ্জাম মানে প্রসাদ বানানো শুরু করে দিই, ওরই ফাঁকে ফাঁকে তোমাদেরকে দেখাতে থাকবো, ঠিক আছে? চলো, আগে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে এই জায়গাটাকে একটু শুদ্ধ করে নিই। আগের বছর ফ্রিমন্টে ছিলাম, ওখানে গণেশ পুজো করেছিলাম। মানে 1 বছরের মধ্যে সব কিরকম চেঞ্জ হয়ে যায়। আমি ভাবতে পারিনি যে নেক্সট ইয়ার আমার নিজের বাড়িতে আমি গণেশ পুজো করবো, সব গণেশ ঠাকুরের কৃপা। মানে আমার কথাটা হচ্ছে যে 1 বছরের মধ্যে সব কেমন পাল্টে যায়। লাস্ট ইয়ার যখন আমি গণেশ পুজো করছি, ওই সময় ভাবতে পারিনি যে পরের বছর আমি গণেশ পুজো আমার নিজের বাড়িতে ঠাকুরকে বসিয়ে পুজো করব। এটা একটা আলাদাই অন্যরকম অনুভূতি। চলো কাজ করতে থাকি, না আমার তো বক তো শেষ হবে না, বক আমি করতেই থাকবো। আর এদিকে প্রসাদ বানানো লেট হয়ে যাবে, আর এদিকে পুজো লেট হয়ে যাবে। গঙ্গা জলটাকে এখানেই রেখে দিই। চলো শুরু করে দিই। তুই হরলিক্স ছিটিয়ে নারকেলের নাড়ু বানানোর আইডিয়াটা কিন্তু আমার এক পিসি আমাকে শিখিয়েছিল। তো ওই পিসি বলেছে কি যখন দেখবি অনেক সময় কি না নারকেলের নাড়ু পাক ধরতে চায় না, তো লাস্টের দিকে না একটুখানি হরলিক্স ছিটিয়ে দিবি, ওই যে একটা আঠালো আঠালো ভাব আসে সুন্দর, তখন তাতে দেখবি পাক ধরে যাবে। তো ওই একই ফর্মুলা আমি এখনও ইউজ করি। এবার তোমাদেরকে বলি যে প্রসাদে কী কী বানাচ্ছি। তো পনির কাটা দেখে তোমরা বুঝেই গেছো যে পনিরের তরকারি হচ্ছে। তো বাটার পনির বানাচ্ছি, সাথে থাকছে ফ্রাইড রাইস, আর একটা না মিক্স ভেজ বানাচ্ছি, যাতে কিনা আলুর পরিমাণটা বেশি আর তার সাথে কিছু মিক্স করা সবজি থাকবে। তো এটা আলুর তরকারি বলতে পারো। আর লুচি, নারকেলের নাড়ু তো বানাচ্ছি, সেটা বলেই দিয়েছিলাম। আর থাকছে চাটনি, আর হ্যাঁ 5 রকম ভাজাও আছে। তোমরা জানো যে আমরা যখন আমাদের নতুন বাড়ি খোঁজা যখন শুরু করেছিলাম, তখন কিন্তু সেই সংলগ্নে কিন্তু একটা ব্লগ কিন্তু পোস্ট করেছিলাম। আর আমি বলেওছিলাম যে আমাদের যে বাড়ি দেখা হচ্ছে, তো প্রায় 3টে থেকে 4টা ব্লগ আসবে। তো তারপরে তো আমি পোস্ট করিনি, প্রায় 1.5 মাস পরে কিন্তু আমি আজকে বড় ভিডিও পোস্ট করছি গণেশ চতুর্থী উপলক্ষে। আর মাঝখানে আমি 2-3টে শর্টস ভিডিও আমি লোড করেছিলাম, কিন্তু লং ভিডিও প্রায় 1.5 মাস পরে কিন্তু এই ক্রিয়েটিভ কর্নার চ্যানেলে কিন্তু পোস্ট হচ্ছে। আসলে আমাদের এখন চারিপাশের পরিস্থিতি এতটাই অস্থিকর না, যে ওর মধ্যে ব্লগ করে যে পোস্ট করব সেই মানসিকতা না আমার 1 মাস আগেও ছিল না, আর এখনও কিন্তু নেই। আর আমার মতন অনেকেরই জানি পরিস্থিতি কিন্তু মনের নেই সেরকম যে খুশির মুহূর্তগুলোকে এখন পোস্ট করব। তো সেম জিনিসটাই আমার হয়েছে কি, যে আমি বাড়ি দেখছি, ওই যে খুশির মুহূর্তটা, ওটা আমি কেমন করে পোস্ট করি বলো? এর বিচার আমরা তাড়াতাড়ি চাই, মানে যতদিন অবধি বিচারটা পাওয়া যাচ্ছে না না, মনে কিন্তু শান্তিটা সেই আসছে না। তো আমার বাড়ি খোঁজার যে 2য় ব্লগ, সেটা কিন্তু আমার এডিট করা কিন্তু হয়েও গেছে, কিন্তু আমি পোস্ট করছি না। প্রথমে ভাবলাম কি গণেশ পুজোর ব্লগটা দিয়ে শুরু করি, অনেক দিন পরেই তো পোস্ট করছি না বড় ভিডিও, তাই ভাবলাম যে গণেশ ঠাকুরের নাম নিয়েই আবার শুরু করছি। আর ঠাকুরের কাছে প্রার্থনাও করি
ঠাকুর যেন তাড়াতাড়ি এর একটা বিচার করুক আর চারিপাশে শান্তি ফিরিয়ে দিক। আর যারা এই দুষ্কর্মটা করেছে না, এই নোংরা কাজটা করেছে, তাদের উপযুক্ত শাস্তি যেন ঠাকুর দিক, এই আমি ঠাকুরের কাছে কামনা করছি। তো প্রত্যেক বছরই আমি এই গণেশ পুজো উপলক্ষে কিছু না কিছু নতুন জিনিস কিন্তু ঠাকুরের জন্য কিনি। তো এই বছর যেমন কিনেছি 2টো ব্রাসের প্রদীপ। তো গণেশ ঠাকুরের দুপাশে যে ছোট ছোট 2টো প্রদীপ দেখতে পাচ্ছ, ওটা কিন্তু এই বছরই নতুন কেনা। তো আগে আমরা যেখানে থাকতাম বে এরিয়া ফ্রিমন্টে, তো ওখানে ইন্ডিয়ান কমিউনিটির লোক বেশি, তো তাই ইন্ডিয়ান দোকানপাতি ওখানে বেশি, গ্রসারি স্টোর বেশি। তো তোমরা আমার আগের গণেশ পুজোর ভিডিওতে কিন্তু দেখতে পারবে, যেখানে আমরা শপিং করতে যেতাম ইন্ডিয়ান ক্যাশ অ্যান্ড ক্যারি, ওরা একটা পুরো দোকানের একটা সাইডকে না পুজোর সরঞ্জামে ভর্তি করে দিত। আর এত গণেশ ঠাকুরের মূর্তি পাওয়া যায় না যে চোখকে না বিশ্বাস করানো যায় না যে আমরা বিদেশে থেকেও এত গণেশের মূর্তি এখানে পাচ্ছি। আর পুজোর আইটেমও যেটা মনে করছো যে হ্যাঁ আমার পুজোর জন্য এই জিনিসটা আমার চাই, চোখ বন্ধ করে পেয়ে যাবে। তো ওটাই না বে এরিয়াতে একটা সুবিধা। আর আমরা এখন যেখানে বর্তমানে যেখানে আছি, এখানে ইন্ডিয়ান কমিউনিটি আছে আর ইন্ডিয়ান দোকানও অনেক আছে, কিন্তু আমাদের বে এরিয়ার তুলনায় অনেকটা কম। তবে এখানেও না ইন্ডিয়ান গ্রসারি আইটেম এত পাওয়া যায়, সেটাও না অঢেল হচ্ছে, মানে আমার মন পুরোপুরি সন্তুষ্ট হয়ে গেছে। কি হয়েছে অবস্থা, মোবাইল বন্ধ হয়ে গেছে। পুজো করতে বসেছি, মোবাইল ওখানে বন্ধ হয়ে গেছে। কখন যে বন্ধ হয়ে গেছে নিজে টের পাইনি। আসলে সকাল থেকেই তো ভিডিও করে যাচ্ছি না, আর চার্জে তো বসাইনি মোবাইল, তো পাওয়ার অনেক কমে গেছিলো, তো নিজের থেকেই বন্ধ হয়ে গেছে। তো তোমাদেরকে ওটাই আমার দেখানোর ছিল। তো যখন আমি মোবাইলটা হাতে নিতে এসেছি তখন থেকে মোবাইল অফ। তো এখন আমি চার্জে বসিয়েছি, তো এখন তো চার্জে বসিয়েছি মোবাইল, কিন্তু তাও ব্যাটারি অনেকটাই কম দেখাচ্ছে, 12%। আমার পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার ঠাকুরকে যেটা ভোগ দিয়েছিলাম, ঠাকুরের খাওয়া হয়ে গেছে। সব কিছু আমি ভাবছি কি ক্যাপচার হচ্ছে। আমি সুন্দর ওখানে ঠাকুরকে ভোগ দিয়ে আমি বললাম যে আমি সরে যাচ্ছি, এখন ঠাকুর 5 মিনিট একটু একলা থাকুক, খেয়ে নিক প্রসাদগুলো, তারপরে আমরা খাবো। দো মা এসে যখন ধরি মোবাইল, আছে এ কি বন্ধ হয়ে পড়ে আছে, তার মানে অনেকক্ষণ আগের থেকেই। তারপরে যখন মোবাইল চার্জে বসিয়ে তারপরে যখন আমি চেক করলাম, দেখি পেছনের দিকে প্রায় অনেকটা ভিডিওই ক্যাপচার করতে পারিনি। আর কিছু আর করে রাখনি, কি বলি আর। তো ওটাই তোমাদের দেখানোর ছিল যে আমার পুজো হয়ে গেছে। ঠাকুরকে 5 থেকে 10 মিনিটের জন্য একলা ছেড়ে দিয়েছিলাম, যে হ্যাঁ ঠাকুর প্রসাদ খেয়ে নিয়েছে, এখন আমরা ঠাকুরের সেই খাওয়া প্রসাদ এখন আমরা খাবো। তো ওটাই প্রসাদটা খেয়ে আমি আমার উপবাসটা ভাঙবো। রোহিতেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তিথিরও। তো যে আমি তো একটু একটু করে বাটিতে তো ঢেলে ঢেলে নিয়ে এসেছিলাম, বাকি খাবার নিচেই রয়েছে। তখন নিচে যাই, গিয়ে প্রসাদ খাই, বাকি তোমাদের সঙ্গে পরে আবার করছি। ততক্ষণে আমার মোবাইলটা আমার চার্জ হয়ে যাক। একটু বাইরেও যাওয়ার আছে, একটা দোকানে যাব। এখানে একটা হবি লবি একটা দোকান আছে, ওই হোম ডেকোরেরই জিনিস একটু দেখতে যাব। ওখানে কালকে যাওয়ার ছিল, তো কালকে অন্যান্য কাজও ছিল না, তাই যাওয়া হয়নি। তো রোহিত বললো চলো তোমার তো পুজো হয়ে গেছে মো, এখন চলো। হবি লবি 8টা অবধি খোলা থাকে দোকানটা। তো এখন ওই খেয়ে দিয়ে যাই, একটুখানি বাইরে যাব। তো চলো যাই, মোবাইলটা এখানে চার্জে বসে থাকুক, তোমাদের সঙ্গে হয়তো এখন আর কথা হবে না। তো আমি নৈবেদ্যটা মেখে নিয়েছি, এখন ব্যাস এটা খেয়ে উপোসটা ভেঙে তারপরে খাবার খাবো। কালকে গণেশ পুজোর শেষের দিকে আমি ভেবে রেখেছিলাম যে প্রসাদ খাওয়ার পর একটা ছোট্ট ভিডিও শ্যুট করবো, আর সেখানে বলবো যে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই রেস্ট নিচ্ছি, ব্যাস ওখানে বলে আমি ব্লগটা শেষ করে দেবো। কিন্তু আমার না এমন ঘুম পেয়েছে যে প্রসাদ খাওয়ার পরে না আমার ওখানেই আমি সোফাতেই শুয়ে পড়েছি। আর তার জন্য আমি কালকে তো পুরো ভিডিওটা তো শেষ করতে পারিনি। তো এই যে লেবু গাছটা দেখছো, এটা কিন্তু আমাদের বাগানের লেবু গাছ। তো আমাদের ঘরের সামনেও না একটা ছোট্ট বাগান আছে, তো ওখানে একটা লেবু গাছ আছে। তো ওই লেবু গাছেরই লেবু আজকে তুলছি। তো আজকে প্ল্যানই করেছিলাম সকাল থেকে যে যখন লেবু তুলবো তখন তোমাদেরকেও শেয়ার করব। তো আজকে আবার যাচ্ছি বে এরিয়া, কারণ ওখানে আবার পুরো বড় গণেশের মূর্তির পুজো হবে। আর পুরো গাছ ভর্তি না লেবু ধরেছে, আর আমি এক ডালি পুরো লেবু তুলে নিয়েছি। আরও কিছু লেবু গাছে আছে, কারণ সেগুলো এখনো পাকেনি, তো আর 1 সপ্তাহের মধ্যে পেকে যাবে। আরও রয়েছে গাছে, সেগুলো ছোট ছোট। আমরা কিন্তু এখন প্রায় বাজার থেকে লেবু কিনা কিন্তু বন্ধই করে দিয়েছি, কারণ আমাদের বাড়ির গাছে লেবুই এত হয় না যে ওটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, 1 ডালি তুলেছি, আরও গাছে রয়েছে, আর ওগুলোই 1-2 সপ্তাহের মধ্যে পেকে যাবে, তখন আবার তুলে নিব। তো ব্যাস আর বাজার থেকে কেনার আমাদের দরকারই পড়ে না, বাড়ির লেবু দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়।
তো বন্ধুরা, আমি আর রোহিত কিন্তু এখন বেরিয়ে পড়ছি বে এরিয়ার উদ্দেশ্যে। তো আমাদের বে এরিয়া পৌঁছাতে ওই 1 ঘন্টার মতন সময় লাগবে। তো এখন তো বাজে 4টা, তো ওই ধরো 5টার নাগাদ আমরা পৌঁছে যাব। বাকিটা ওই ট্রাফিকের উপর নির্ভর করে। তো যেখানে পুজো হচ্ছে সেই সিটিটার নাম হচ্ছে নেওয়ার্ক সিটি, আর ওখানে একটা মল আছে নিউ পার্ক মল। তো প্রত্যেক বছর ওখানেই পুজো হয় আর আমরা ওখানেই যাই। তো প্রত্যেক বছরই কিন্তু আমি সেই বড় গণেশের প্রতিমাকে দেখতে যাই। তো এই বছরও যাচ্ছি এত দূর থেকে, ভীষণ ভালো লাগে। আমরা যেখানে অ্যান্টিক স্টোরে যাই ওই কলোনি ওখানে একটা রয়েছে মাইক। আমরা যাচ্ছি এখন গণেশ পুজোতে বে এরিয়াতে নিউ পার্ক মল। ওখানে আগেও তোমাদেরকে নিয়ে গেছিলাম, তো ওখানেই পুজো হচ্ছে। এখানে তো পুজোর যেটা ব্যাপারটা হয় ওটা তো তোমরা সবাই জানো যে উইকেন্ডসে বেশিরভাগ সবাই পুজোটা করে। তো আজকে এখানে শনিবার ছুটির দিন, তো আজকে আর কালকে ওখানে দিন পুজো। এখন বাজে 4টা বাজে। তো আমরা এই 4:04, ও হ্যাঁ 4:04। তো আমরা পৌঁছতে কয়টা? 6টা বেজে যাবে না? 5:30 নাগাদ পৌঁছে যাবো। তো প্রথমে যাচ্ছি আমরা মন্দিরে। তো আগে আমরা প্রত্যেক শনিবার করে মন্দির যেতাম। তো এখানে আসার পর তো সেটা হয় না। এখন নিজেদের বাড়িতে মানে বড় মন্দির তৈরি করেছে, কিন্তু আগে কি ছিল প্রত্যেক শনিবার করে ওখানে মন্দির যেতাম, গণেশ মন্দির। তো আজকে যখন বে এরিয়াতে যাচ্ছি, গণেশ পুজো উপলক্ষে যাচ্ছি, তো রোহিত বললো কি চলো আমরা তাহলে আজকে ঠাকুরের মন্দিরটাও দর্শন করে আসি, মানে যেখানে আমরা আগে যেতাম। আগে প্রথমে মন্দিরে যাচ্ছি, তারপরে ওখান থেকে ওখানে মন্দিরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা গণেশ পুজো দেখতে যাবো নিউ পার্ক মলে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, যেন তোমরাও দেখতে পারবে যে বেশ বড় ঠাকুর নিয়ে আসে গণেশ ঠাকুর, আর ছোট্টখাটো না মেলার মতন বসে, ভালো লাগে। রোহিতের কাজ ছিল, তাও বললো কি চলো কারণ 2 দিনই তো পুজো আছে, গণেশ পুজো। আর যে মকার পাওয়া তো যাবে না, আবার সে 1 বছর পর যে কাজ না হয় বাড়িতে আসার পর করা যাবে। বেরোতে লেট হয়ে গেছে। তিথি যায়নি, তিথির কাজ আছে অন্য, তাই তিথি এখানেই রয়েছে, আমি আর রোহিতই যাচ্ছি। তো চলো বাকি কথাটা রাস্তায় যেতে হবে, তারপরে ওখানে গিয়ে আবার ভিডিও তোমাদের দেখাবো। গিয়ে মন্দিরে গিয়ে পৌঁছে তারপরে আবার শুনবো। মন্দিরের ভিতরে হয়তো আমাকে অ্যালাউ করবে না, কিন্তু মন্দিরের বাইরে আবার তোমাদের দেখিয়ে দেবো যে আমাদের পুজো করতে আসতাম এখানে। আমরা প্রায় 2 মাস পর কোথায় যাচ্ছি, তাই না? 2 মাস পরে আবার মন্দিরে যাচ্ছি। গণেশ পুজোতে যাওয়ার প্রোগ্রামটা আমি 1 সপ্তাহ আগেই রোহিতকে কিন্তু বলেছিলাম যে আমাদের নেওয়ার্কে কিন্তু এবারও কিন্তু পুজো হচ্ছে, 2 দিন পুজো হবে, যদি তোমার সময় হয় তাহলে কিন্তু যাব। তারপরে দেখলাম কি ওর কাজের প্রেশারই এত বেশি, তাই আমি আর বেশি কিছু ওকে বলেছিলাম না। কিন্তু আজকে দেখি সকালবেলা আমাকে ঠিক 11টা নাগাদ বলছে কি মৌ আমরা কিন্তু 4টা থেকে কিন্তু বেরিয়ে যাব। আমি বললাম তোমার সময় হবে, তোমার না কাজ আছে? বললো না হয়ে যাবে, চলো 2-3 ঘন্টার জন্য হয়ে আসবো, মনটাও ভালো লাগবে, তারপরে এসে বাড়িতে কাজ করব। আমরা কিন্তু বে এরিয়াতে পৌঁছে গেছি। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে প্রথমে আমরা মন্দিরে যাব, সেখানে ঠাকুর দর্শন করে পুজো করে তারপরে যাব আমরা গণেশের বড় প্রতিমা দেখতে। তো এই যে আমাদের মন্দিরের প্রাঙ্গণ, এটা আগেও তোমরা দেখেছো আমার অনেক ব্লগে। তো আগে তো প্রত্যেক শনিবার করে আসতাম যখন আগে আমরা বে এরিয়াতে ছিলাম। তো আজকে মানে বলতে পারো কত মাস পরে আমরা এসছি, ভীষণ ভালো লাগছিল। মন্দিরের ভেতরে তো আমাকে শ্যুট করতে দেবে না, তাই মন্দিরের প্রাঙ্গণটাই তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম। আর যেহেতু মন্দিরে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই ভিড়টা না অতটা ছিল না। ঠাকুরের প্রসাদও পেয়ে গেছি, আর আমাদের পছন্দের বালুশাইও আজকে কিনে নিয়েছি ওখান থেকে। উপর থেকে আমি দেখলাম না ভিড় থই থই করছে মাথা। এই সন্নাটা মল ভর গয়া। তারপরে দুর্গাপূজাও আমার মনে হয় এখানে দুর্গাপূজাটা, কোন দুর্গাপূজাটা প্রবাসী না কোনটা যেন হয়, দেখেছো অবস্থা, একটা গাড়ি পার্কিং এর জায়গা। 2 দিনই পুজো না, আজকে কালকে। তো কালকেটা তো অনেকেই করবে, কারণ মানডের থেকে আবার অফিস স্কুল কলেজ, তাই বেশিরভাগটা কিনা সবাই আজকেই আসবে, তাই এত ভিড়টা। হ্যাঁ এই তো ফাঁকা আছে। যা ভিড় হয়েছে না, গাড়ি রাখার জায়গা সামনে একদমই ছিল না, তাই আমাদেরকে অনেকটা পেছন দিকে এসে গাড়ি পার্ক করতে হয়েছে। কিন্তু তাও চলো ভাগ্য ভালো, জায়গা পেয়ে গেছি।
ভেতরে ঢোকার জন্য আমাদের তো প্রথমে এখন টিকিট কাটতে হবে। গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টিকিট লাগবে না, কিন্তু হ্যাঁ ভেতরে ঠাকুর দেখার জন্য টিকিট লাগবে, তো ওটাই আমরা এখন কেটে নিচ্ছি। তো টিকিট কেটে নেওয়ার পর আমাদেরকে দুটো এরকম ফিতা দিল, ফিতাই বলতে পারো, কাগজের ফিতা হচ্ছে। তো হাতের মধ্যে আমরা এটাকে লাগিয়ে নিলাম। তো গেটের সামনে না সিকিউরিটিরা দাঁড়িয়ে আছে, তো ওরা যখন দেখবে আমাদের হাতের মধ্যে এই ফিতাটা লাগানো আছে তখন তারা বলবে কি ভেতরে যাও, ওটা দেখলে পরে তুমি মানে পারমিশন পেয়ে গেছো, ব্যাস এটাই হচ্ছে। আর ইন্ডিয়ান ফেস্টিভ্যাল মানে মেলা তো বসবেই, জামা কাপড়, গহনা, জুতো, ঘর সাজানোর আইটেম, তারপর এখন আমাদের নবরাত্রি আসছে, দুর্গা পুজো আসছে, দিওয়ালি আছে, উফ কত ফেস্টিভ্যাল আছে এরপরে না এক একটার পর, তাই সব কিছু জিনিস পেয়ে যাওয়া যায়, তাই এইটা না একটা মজা। তো পরবর্তী ফেস্টিভ্যালগুলোর জন্য অনেকেই কিন্তু এখান থেকে কেনাকাটি কিন্তু শুরু করে দিয়েছে, প্রত্যেকটা দোকানে ভিড়, প্রত্যেকটা দোকানে মাথা গিজগিজ করছে লোকের, কেউ জামা কাপড় কিনছে, গয়না কিনছে। আর আমিও তা দেখে লোভ সামলাতে পারলাম না, দুটো কানের দুলো কিনে নিয়েছি, ঝুমকা বলতে পারো, ঝুমকাই কিনেছি আর একটা মালাও কিনেছি, তো তোমাদেরকে পরে দেখাবো। এত জিনিস না চোখের সামনে, লোভ কি সামলানো যায় বলো? আর এই সব জিনিস দেখলে না আমাদের মেয়ে ছেলেরা পাগল তো হয়েই যায়। এটা হচ্ছে খাবার এরিয়া, হরেক রকম খাবার পাওয়া যাচ্ছে আর প্রত্যেকটা খাবার দোকানে লোকের ভিড়, সবাই খাচ্ছে। আর দেখলাম কুল্লারের চাও পাওয়া যাচ্ছিল, তো আমি রোহিতকে বললাম কুল্লারের চা খাবে, কারণ আজকে না দিনটা না বেশ ঠান্ডা ঠান্ডা এখানে, আর বে এরিয়াতে না এমনিতে সবসময় এখানে ঠান্ডা ঠান্ডাই থাকে, আর এখন তো এমনিতেও তো ধীরে ধীরে করে গরমটা কমে আসছে। তো আমরা তো কি করেছি, আগে যেহেতু খেয়ে চলে এসেছি রেস্টুরেন্ট থেকে, তো রোহিত বললো এখানে এসে খেলেই ভালো হতো মু, আর কি করা যাবে, পেটটা ভর্তি ছিল তাই খাওয়া হলো না। শ্রী রামলালার নতুন মূর্তি এবার নিয়ে আসা হয়েছে, খুব সুন্দর মূর্তিটাকে সাজিয়েছে। এবার চলো গিয়ে একটুখানি প্রোগ্রাম দেখি, তারপরে সন্ধ্যার আরতি দেখে বাড়ির জন্য আবার রওনা হতে হবে, কারণ যেতেও তো আবার লাগবে না 1 ঘন্টা, আর এখানে বেজে গেছে এখন 7টা। তোমাদেরকে শুধু নাচের ভিডিওটাই খালি দেখাতে পারছি, অডিও শোনাতে পারবো না, তা না হলে কপিরাইটের সমস্যা চলে আসবে। टू स्टार्ट द आरती, जो पहले हमने पहली वाली आरती में किया था, लेट्स सी कितना आपको याद है और कितना जोश है। वी विल नॉट गो टू 16, सिर्फ 12 तक जाएंगे, बट लेट्स सी हाउ मच एनर्जी यू हैव। 2 3 4 5 6 7 8 9 10 11 12। थैंक यू मैम, आपकी आवाज ही आ रही है मेरे को, किसी की नहीं आ रही, पर लेट्स यहाँ तक बड़ी मुश्किल से पहुंचे हैं। খুব ভালো লাগলো। গণেশজির সন্ধ্যা আরতিটাও আমরা দেখে নিলাম, আর আরতি হওয়ার পরেও না অ্যানাউন্সমেন্ট করছিল যে 2টো আরও নাচের প্রোগ্রাম আছে, কিন্তু আমরা না আর থাকতে পারছি না, কারণ আমাদের আবার ফিরতেও হবে বাড়িতে, তো 1 ঘন্টার মতন তো আবার সময় লাগবে। তাই এখানে তো বেজে গেছে 8টা, তাই রোহিতকে বললাম যে চলো এখন আমরা বেরিয়ে পড়ি। এত ভালো লাগলো না, এতদিন পর এত লোকের মাঝখানে এসে মনের ভিতরে না খুব আনন্দ লাগছিল। আর আমাদের ফেস্টিভ্যালগুলো ধীরে ধীরে করে সব আসছে একটার পর একটা, এই গণেশ চতুর্থীর থেকেই তো শুরু হয়, তো খুব ভালো লাগছিল। আবার পরের মাসের 4 তারিখ থেকে বে এরিয়াতে তো এমনিতে আসতেই হবে, কারণ মায়ের পুজো আছে, তো তখন আবার নতুন নতুন সব দুর্গা পুজোর ব্লগ আসবে। তো সবাই চোখ রেখো, দেখতে থেকো ক্রিয়েটিভ কর্নার চ্যানেলকে, পাশে থেকো, আর এইভাবে সবাই আমাকে ভালোবাসা দিও। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। দুর্গাপুজোর ব্লগ শুরু হওয়ার আগে আমি চেষ্টা করব যে আমাদের বাড়ি কেনার আরও 2টো ব্লগ যাতে আমি পোস্ট করতে পারি। আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, লাইক করো আর শেয়ার করো তোমাদের ফ্যামিলি আর বন্ধুদের সাথে। ভালো থেকো সবাই, আর আমরা বাড়ি পৌঁছে গেছি।